হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে ঢ্যাঁড়সের একটা চটপটা রেসিপি শেয়ার করব। এইভাবে ঢ্যাঁড়স রান্না করলে বাড়ির সবাই তোমাকে জিজ্ঞাসা করবে কিভাবে এটা বানালে, খেতে এতটাই টেস্টি হয়। গরম গরম রুটি, পরোটা, এমনকি ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়েছি 300 গ্রাম ঢ্যাঁড়স বা ভেন্ডি। ঢ্যাঁড়সগুলোকে প্রথমে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন এই ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে একটু মুছে নিতে হবে। ঢ্যাঁড়সগুলোকে মুছে নেওয়ার জন্য এখানে দেখো আমি কিচেন টিস্যু পেপার নিয়েছি। টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে ঢ্যাঁড়সগুলোকে মুছে নেব, যাতে ঢ্যাঁড়সের গায়ে একটুও জল না থাকে। তোমরা চাইলে কিন্তু একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে খুব ভালো করে এইভাবে ঢ্যাঁড়সটাকে মুছে নিতে পারো। খুব ভালো করে মুছে নিতে হবে যাতে ঢ্যাঁড়সের গায়ে একটুও জল না থাকে। তো সমস্ত ঢ্যাঁড়সগুলোকে দেখো খুব সুন্দর করে মুছে নিয়েছি, তারপরে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরকম করে ভালো করে মুছে নিতে হবে, তাহলে দেখবে ঢ্যাঁড়সটা রান্না করার সময় ঢ্যাঁড়সের মধ্যে যে একটা লেলে ভাব থাকে সেই ভাবটা কিন্তু আর থাকবে না। তো তারপরে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিতে হবে। ঢ্যাঁড়সের বোটার দিকটাকে প্রথমে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এইভাবে একটু কেটে বাদ দিতে হবে। তারপরে এইভাবে 2 টুকরো করে কেটে নেব। আর যদি বড় ঢ্যাঁড়স হয় তাহলে মাঝখান থেকে 3 টুকরো করে কেটে নিতে পারো। তো এইভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে দেখো খুব সুন্দর করে কেটে আমি তুলে নিলাম। ঢ্যাঁড়সগুলোকে কেটে নেওয়ার পরে কিন্তু আর জল দিয়ে ধোয়া যাবে না। প্রথমে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে মুছে নিয়ে তারপরে ঢ্যাঁড়সগুলোকে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। তো এর সাথে একটা বড় সাইজের আলু নিতে হবে। আলুর খোসাটাকে প্রথমে খুব ভালো করে ছাড়িয়ে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে আলুটাকে মাঝখান থেকে দুফালি করে কেটে নেব। আর এই রকম করে একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নেব। খুব বেশি একদম সরু সরু করে পাতলা পাতলা করে কাটবো না, একটু মোটা মোটা করে কেটে নেব। দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। ঠিক এইভাবে আলুটাকে কেটে নিতে হবে। আলু কাটার পরে অবশ্যই কিন্তু একবার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আলু ঢ্যাঁড়স খুব সুন্দর করে কেটে আমি গুছিয়ে নিলাম। তারপরে দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে 3 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। ঢ্যাঁড়সের এই রেসিপিটা সর্ষের তেলে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তেল আর কড়াইটাকে প্রথমে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তারপরে প্রথমে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। আর ঢ্যাঁড়স ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে, তাহলে ঢ্যাঁড়সগুলো ভাজতে ভাজতে কিন্তু নরম হয়ে যাবে না। খুব ভালো করে প্রথমে দেখো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো এখন আমি এর মধ্যে দেবো একদমই সামান্য পরিমাণে একটু লবণ। একটু লবণ দিলে কিন্তু ঢ্যাঁড়সের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। খুব সুন্দর একটা কালার কিন্তু চলে আসবে। আর ঢ্যাঁড়স ভাজার সময় কিন্তু একটুও লবণ দেওয়া যাবে না, তাহলে ঢ্যাঁড়সগুলো নরম হয়ে গিয়ে ঘেটে যাবে। একদমই কিন্তু লবণ দেওয়া যাবে না, শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ঢ্যাঁড়সগুলোকে এইভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই ঢ্যাঁড়সগুলোকে কাটার আগে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছিলাম। তাই ঢ্যাঁড়সগুলো ভাজার সময় দেখো একটুও কিন্তু লেলে ভাব নেই, কত সুন্দর দেখো গোটা গোটা রয়েছে। ঢ্যাঁড়স ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভাজতে হবে। আর ঢ্যাঁড়স ভাজার সময় কিন্তু একটুও লবণ দেওয়া যাবে না, লবণ দিলেই কিন্তু ঢ্যাঁড়সগুলো নরম হয়ে গিয়ে ঘেটে যাবে। লবণ ছাড়া শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢ্যাঁড়সগুলোকে এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আর অবশ্যই কিন্তু ঢ্যাঁড়সগুলোকে লাল লাল করে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। কড়াইতে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে আমি আরও 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন। অবশ্যই কিন্তু 1 চামচ ভর্তি করে দিতে হবে। তার সাথে 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। আর এখানে দেখো আমি 1 চামচ ভর্তি করে গোটা ধনেকে একটু আধ বাটা করে গুঁড়ো করে নিয়েছি, মানে পুরোপুরি কিন্তু গুঁড়ো করে নিই, এরকম করে একটু আধ ভাঙা করে নিতে হবে। তাহলে দেখবে খেতেও দারুণ লাগবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে আমি 2 চিমটি মতো দিয়ে দেবো একটু হিং ফোড়ন। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রেখেছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না। এই ফোড়নের মধ্যে যাতে কোনো রকম কালার না চলে আসে, মানে একদমই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে দেখো গোটা জিরে, গোটা ধনে আর কালো সর্ষে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো তারপরে আমি এর মধ্যে কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দেবো। তো আলু ভাজার সময় একদমই সামান্য পরিমাণে দিতে হবে লবণ, যাতে আলুগুলো নাড়াচাড়া করে ভাজতে ভাজতে একটু নরম হয়ে যায়। এই সময় কিন্তু বেশি করে লবণ দেওয়া যাবে না, শুধুমাত্র আলুর জন্য একদমই সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে দেখো আলুটাকে সমস্ত মশলার সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 3-4 মিনিট সময় ধরে প্রথমে আলুটাকে একটু ভেজে নেব, এতে আলুটাও বেশ নরম হয়ে যাবে।
তো ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে বেশ কিছু সময় ধরে একটু ভেজে নিয়েছি। আর এই যে মশলাগুলো দেখছো, মশলাগুলো আলুর সাথেই কিন্তু আস্তে আস্তে ভাজা হবে আর খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে। প্রথমেই কিন্তু মশলাটাকে বেশি লালচে করে ভাজা যাবে না, তাহলে মশলাটা বেশি পুড়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। মাঝখানটা এইভাবে একটু খুন্তি দিয়ে ফাঁকা করে নেব, সেখানে আমি দেবো একটু গ্রেট করা আদা। হাফ ইঞ্চি মতো আদাকে গ্রেট করে দিয়ে দিলাম। তার সাথে আমি 3টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দেবে। খুব ভালো করে আদা আর কাঁচা লঙ্কাটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব সুন্দর করে দেখো মিশিয়ে নিলাম। এবারে আরও একবার একটু ধামাচাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে আলুটাকে একটু ভেজে নেব। এতে আলুটা কিন্তু আরও সুন্দরভাবে নরম হয়ে যাবে। আলুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে এই সময় দিতে হবে। ঢ্যাঁড়সগুলোকে দিয়ে সমস্ত মশলার সাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব। যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, ঢ্যাঁড়সের অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার ঢ্যাঁড়স রান্না করলে বাড়ির সবাই খেয়ে কিন্তু তোমার কাছে রেসিপি জানতে চাইবে। খেতে এতটাই টেস্টি আর চটপটা হয়। ঢ্যাঁড়সটাকে সমস্ত মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এই সময় দিতে হবে একটু হলুদ গুঁড়ো। এই সময় কিন্তু লবণ দেবো না, লবণটা একটু পরে দেবো। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে ঢ্যাঁড়সটাকে একটু রান্না করে নেব। ঢ্যাঁড়সটা ওদিকে একটু রান্না হতে থাক, ততক্ষণে গ্যাসের অন্য একটা ওভেনে আমি একটা তরকা প্যান বসিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে যখন তরকা প্যানটা একটু গরম হয়ে গেছে, তখন তরকা প্যানের মধ্যে আমি 2 চামচ ভর্তি করে দিয়ে দিলাম বেসন। তার সাথে সামান্য পরিমাণে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তার সাথে 1 চামচ ভর্তি করে দিতে হবে ধনিয়া গুঁড়ো। তো ধনিয়া গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে, তাহলে দেখবে খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো আমি 1 চামচ ভর্তি করে ধনিয়া গুঁড়ো দিলাম, তার সাথে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেসনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই গরম প্যানের মধ্যে বেসনটাকে বেশ কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে দেখবে বেসনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে। আর এই বেসনটা ঢ্যাঁড়সের মধ্যে দিলে ঢ্যাঁড়সটা বেশি একটু ড্রাই হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে ঢ্যাঁড়সটাকে একটু রান্না করে নিয়েছি। ঢ্যাঁড়সটা কিন্তু বেশ সফট হয়ে গেছে, অথচ দেখো গোটা গোটা রয়েছে। আর এই মশলাগুলো দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, খুব বেশি কিন্তু পুড়ে যায়নি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু এই সময় দিতে হবে, তাহলে দেখবে ঢ্যাঁড়সটাও গোটা গোটা থাকবে, অথচ খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তার সাথে স্বাদ মতো দিতে হবে একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তার সাথে আমি ভেজে রাখা বেসনটাকে দিয়ে খুব ভালো করে ঢ্যাঁড়সের সাথে একটু মিশিয়ে নেব। আর বেসনটাকে দেওয়ার সাথে সাথেই দেখবে ঢ্যাঁড়সটা কিন্তু একদমই ড্রাই হয়ে যাবে। আর এই রকম ড্রাই চটপটা ঢ্যাঁড়স গরম গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেবো জাস্ট হাফ চামচের মতো একটু আমচুর পাউডার। হাতের কাছে যদি আমচুর পাউডার না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু পাতিলেবুর রস চিপে দিতে হবে। একটু আমচুর পাউডার অথবা একটু পাতিলেবুর রস যদি দেয়া হয়, তাহলে দেখবে ঢ্যাঁড়স আলুর এই রেসিপিটা দারুণ চটপটা খেতে হবে, যাকে বলে স্বাদ একদম মুখে লেগে থাকবে। তো আমচুর পাউডারটাকে দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিটের জন্য একটু রান্না করে নেব। তাহলে এই সমস্ত মশলাটা এই ঢ্যাঁড়স আলুর মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে, যার কারণে ঢ্যাঁড়স আলুর এই রেসিপিটা দারুণ চটপটা খেতে হবে। একবার এইভাবে তোমরা ঢ্যাঁড়সের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকে ঢ্যাঁড়স আলুর এই চটপটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে। ঢ্যাঁড়স আলুর এই চটপটা রেসিপিটা গরম গরম রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।